এর মানে হলো সেই ব্যাংকগুলো আবার পুরনো মালিকদের কাছে ফেরত দেওয়া হবে। তার মানে কি, সেই শেখ হাসিনার নেই, কিন্তু শেখ হাসিনার ব্যবস্থাটাই আর্থিক খাতে আমরা ফিরিয়ে আনছি। শেখ হাসিনা নেই, অন্তর্বর্তীকালীন সরকার নেই, কিন্তু স্থানীয় সরকারে আমরা সেই পুরনো স্বৈরতন্ত্রই ফিরে আনছি। বিএনপি তো এই যে গণভোটে হ্যাঁ হলো, এই গণভোটে হ্যাঁ না নিয়ে এখন বিরোধী দল সংসদেও কথা বলছে। আমি গতকাল দেখলাম তারা রাজপথেও, মানে অনেকদিন ধরেই তারা বলছে আমরা রাজপথে নামবো, বেশ বড়সড় পরিকল্পনাও দেখলাম, খেলাফত মজলিসের যে সমাবেশ সেখান থেকে আসলো। এখন বিএনপি সেই গণভোটের পক্ষেই প্রচারণা চালিয়েছিল, তাদের নির্বাচনী ইশতেহারে তারা বিভিন্ন যেসব প্রতিশ্রুতি দিয়েছে তাও জুলাই সনদ বাস্তবায়নের বিভিন্ন ধারার সাথে সমান্তরালেই যায়, এবং তাদের যে 31 দফা সেখানেও আছে। বিএনপির এমন আচরণকে আপনি কিভাবে দেখেন, যখন তারা সংসদে যে হঠাৎ করেই মনে হলো, আমার কাছে অন্তত মনে হলো কিছু কিছু ক্ষেত্রে তারা চরিত্রটা বদলে ফেলেছে? দেখুন, বাংলাদেশ গত 55 বছর ধরে কিছু সমস্যায়, রাজনৈতিক সমস্যায়, রাষ্ট্রনীতিক সমস্যায় হাবুডুবু খেয়েছে, এবং সেই সমস্যাগুলা সেই ঔপনিবেশিক আমল থেকেই চলছে, যেটাকে আমরা বলি 1792 কর্নওয়ালিস রেখে যাওয়া ব্যবস্থা, আমাদের যে দারোগা ব্যবস্থা, ভূমি ব্যবস্থা, ডিসি অফিস, ওসি অফিস, এগুলা যেভাবে চলছে। তো এই অভিজ্ঞতা থেকে বাংলাদেশ 24-এর অভ্যুত্থান করলো। 4টা লক্ষ্য ছিল এই অভ্যুত্থানের পরে, সমাজে 4টা প্রত্যাশা ফুটে উঠেছিল আমি বলবো মোটা দাগে। একটা হলো এক ব্যক্তি নির্ভর শাসন অবসান ঘটাতে হবে, জনগণের জবাবদিহিতা বাড়াতে হবে, প্রশাসনে যে প্রভুবৃত্তের সম্পর্ক, জনগণকে চাকর হিসাবে দেখা, আমাদের প্রশাসনের যে প্রবণতা, সেইটার অবসান ঘটানো, এবং প্রশাসনিক কাজে জনগণের জবাবদিহিতা বাড়ানো। মোটা দাগে এই 4টা লক্ষ্য ছিল। এই 4টা লক্ষ্যের উপর দাঁড়িয়েই কিন্তু জুলাই সনদটা হলো, যদিও এই 4 লক্ষ্যের খুব সামান্যই এই সনদে প্রতিফলিত হয়েছে, কিন্তু কিছু কিছু প্রতিফলিত হয়েছে এবং আমি একমত, আপনিও বললেন যে বিএনপির 31 দফা যে দিয়েছে সেখানেও এগুলার কিছুটা প্রতিফলন আছে। দেখুন, বিএনপি গুমের কথা আছে, বিচার ব্যবস্থার কথা, বিএনপি তো আমি বলবো অত্যন্ত দূরদর্শী একটা দল। অভ্যুত্থানের আগেই তারা এই 31 দফা দিয়েছে, এবং বিএনপি পরে নির্বাচনকালে যে নির্বাচনী ইশতেহার দিয়েছে সেখানেও বলেছে জুলাই সনদ বাস্তবায়ন করব, প্রথম পাতাতেই এটা আছে, এবং আমাদের 31 দফা বাস্তবায়ন করব। অর্থাৎ 31 দফা প্লাস জুলাই সনদ, সেগুলোর বিষয়ে তাদের স্পষ্ট অঙ্গীকার রয়েছে। কিন্তু নির্বাচন হওয়ার পর, এবং বিএনপি নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারও চালিয়েছে, সবই এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু অভ্যুত্থানের পরে যে গণভোট হলো, গণভোটের পরে নির্বাচন হলো, নির্বাচনের পর সংসদ গঠিত হলো, সেই সংসদে এসেই দেখা গেল বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিল না। ওকে, তারা নিজেরা বলছে বারবার যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, তাহলে তার একটা রোড ম্যাপ তো জানাতে হবে যে কিভাবে কখন বাস্তবায়ন করব, জনগণকে তো একটা স্বচ্ছ ধারণা দিতে হবে। সেইটা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। এবং সবচেয়ে শঙ্কার ব্যাপার যেটা, বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে 133টা অধ্যাদেশ তৈরি করলো, সেগুলো যখন সংসদে উঠলো, সেই অধ্যাদেশগুলোর ভিতর যেগুলোতে সংস্কারমূলক কর্মকাণ্ডের ছাপ রয়েছে বা যেগুলো সংস্কারমূলক অধ্যাদেশ, তার 15টিকে অকার্যকর হতে দিল বিএনপি সরকার। বাকি 20টিও যেগুলোতে আংশিক সংস্কারের ব্যাপার ছিল, সেগুলো এমনভাবে সংশোধন করে নিল যাতে সংস্কারের অংশটা না থাকে। যেমন আপনি 31 দফার কথা বললেন, নির্বাচনী ইশতেহারের কথা বললেন, বিএনপি তো ন্যায্যতই বলেছে যে অধস্তন আদালতের উপর সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আমরা কিছু পদক্ষেপ নেব, আমরা দুদক সংস্কার করব, আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করব। বিএনপির 31 দফা এগুলো রয়েছে। তাহলে সেই অধ্যাদেশগুলো যেগুলায় অন্তর্বর্তীকালীন সরকারই সংস্কার করে দিয়েছে, দুদকের, মানবাধিকার কমিশনের, গুমের বিষয়ে, সুপ্রিম কোর্টের সচিবালয়ের গড়ার ব্যাপারে, সেগুলো বিএনপি কিন্তু অকার্যকর করে দিল। তাহলে জনগণের তো শঙ্কার বাস্তব কারণ ঘটেছে যে বিএনপি আসলে সংস্কার করতে চাচ্ছে না, যদিও বলছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব।
তো জুলাই সনদ যদি বাস্তবায়নই করবে, 31 দফা যদি বাস্তবায়নই করবে, নিজেদের নির্বাচনী ইশতেহার তো তাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এই অধ্যাদেশগুলো সমস্যা কোথায় ছিল? সেগুলো তো কোনো সমস্যা থাকার কথা না। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা স্বাধীন যে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল কেন্দ্রিক একটা অধ্যাদেশ ছিল, এই অধ্যাদেশে তো কোনো সমস্যা থাকার কথা না। কারণ বিএনপি নির্বাচনে ইশতেহারে বলেছে যে মাজদার হোসেন রায়ের অনুযায়ী আমরা আলোকে এটা করব। একই কথা তাদের ইশতেহারে রয়েছে, কিন্তু একই বিষয় যে অধ্যাদেশে ছিল সেই অধ্যাদেশটা তারা বাস্তবায়ন করলো না। আরও শঙ্কার কারণ হলো যে 98টা অধ্যাদেশ তারা বাস্তবায়ন করলো, অনুমোদন করলো, তার ভিতর খারাপ দুটি ঘটনাও ঘটলো। যে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের ইচ্ছামতো সরিয়ে দেয়া যাবে অন্তর্বর্তীকালীন সরকারের এরকম একটা অধ্যাদেশ বিএনপি কিন্তু রাখলো, যেটা স্থানীয় সরকারের স্বাধীনতা তো পুরোই খর্ব করে। একজন জনগণের প্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত হয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাকে এখানে আমলারা ইচ্ছা করে সরিয়ে দিবে, সেই অধ্যাদেশটা কিন্তু বিএনপি রাখলো। আরও ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে, যে ব্যাংক সংক্রান্ত যে রেজুলিউশন, যেটা আমাদের আওয়ামী লীগ আমলের সবচেয়ে অনাচার হয়েছে তো ব্যাংকিং সেক্টরে, ব্যাংকগুলোকে কয়েকজন ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে এবং ওই ব্যক্তিরা খেলাপি ঋণ দিয়ে ব্যাংকিং সেক্টরকে শেষ করে দিয়েছে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে বলি, একটা ব্যাংকে আমার 1 লক্ষ টাকার, একজন লেখকের আর কত টাকা থাকবে, 1 লক্ষ টাকার একটা ডিপোজিট ছিল, সেইটা উদ্ধার করতে আমার 1 মাস গিয়েছে ম্যাচুরিটির পরে। এই অভ্যুত্থানের মাসেই, অগাস্টে এই ঘটনা ঘটেছে। তার মানে তখন আমি সেই ব্যাংকের 22 তলা একটা ভবন আছে ধানমন্ডিতে। তার মানে দেশের ব্যাংকিং সেক্টরকে এরকম অবস্থায় ফেলে গেছে। সেইটা সংশোধনের জন্য সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা ব্যবস্থা করলেন যে এই প্রায় দেউলিয়া ব্যাংকগুলোকে একটা ব্যাংকে সংঘবদ্ধ করা এবং এই পরিবারগুলোর হাত থেকে এই ব্যাংকগুলোকে উদ্ধার করা। নতুন সরকার, বিএনপি সরকার সেই অধ্যাদেশটা অনুমোদন করলো একটা সংশোধনী দিয়ে। সংশোধনীটা খুব ভয়ঙ্কর, যে পুরনো শেয়ার হোল্ডাররা চাইলে সেই ব্যাংকগুলো ফেরত পেতে পারবে। এর মানে হলো সেই ব্যাংকগুলো আবার পুরনো মালিকদের কাছে ফেরত দেওয়া হবে। তার মানে কি, সেই শেখ হাসিনার নেই, কিন্তু শেখ হাসিনার ব্যবস্থাটাই আর্থিক খাতে আমরা ফিরিয়ে আনছি। শেখ হাসিনা নেই, অন্তর্বর্তীকালীন সরকার নেই, কিন্তু স্থানীয় সরকারে আমরা সেই পুরনো স্বৈরতন্ত্রই ফিরে আনছি। এবং উপরন্তু সর্বশেষ জাতীয় সংসদে সরকারি দল, বিরোধী দল সম্মিলিতভাবে বলছে যে উপজেলা পরিষদে এমপিদের একটা কক্ষ রাখতে হবে। তার মানে ওই পরিষদটাকে এমপিদের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া হবে, পরোক্ষভাবে তো তাই। তার মানে এমপিরা জাতীয় রাজনীতিও নিয়ন্ত্রণ করবেন, স্থানীয় রাজনীতিও নিয়ন্ত্রণ করবেন। এবং যদি অনুসন্ধান করা, এই এমপিরা, এবারের সংসদ তো ধনীদের একটা ক্লাব, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি ধনীরা এবারের সংসদে এসেছেন। এবারের সংসদে কিন্তু কোনো কৃষক নেতা নেই, শ্রমিক নেতা নেই, কোনো মানে মধ্যবিত্তও প্রায় নেই। এটা তো কখনোই থাকতো না। এবার অত্যাধিক বেশি, সেটা আপনি নির্বাচনী হলফনামা অনুযায়ী রিপোর্টগুলো তো তাই হচ্ছে। তো এই ধনীরা এমপি হবেন, স্থানীয় সরকারও নিয়ন্ত্রণ করবেন, ব্যাংকগুলোও ফেরত পাবেন। তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম 2 বছর পরে?